তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে যুগাশ্রী প্রোগ্রাম। তো যুগাশ্রী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং এর আজকে ফার্স্ট ক্লাস। এর আগে আমরা অসমতার শর্তে, বিভিন্ন শর্তে, 6টা শর্তে আমরা অসমতার গ্রাফ আঁকতে শিখছি এবং 6টা উদাহরণের মাধ্যমে কনসেপ্টও ক্লিয়ার করছি। তো এই চ্যাপ্টারে আজকে আমরা দেখব যুগাশ্রী প্রোগ্রামের ওই অসমতার সেন্সগুলো ব্যবহার করে কি করে ক্লাস করতে হয়, ওই প্রোগ্রামগুলো ব্যবহার করে কি করে ক্লাস করতে হয়। তো এই পর্যায়ে আমাদের কাজ হচ্ছে অঙ্ক করা। তো প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে সবাইকে আবারও স্বাগতম। তো এই পর্যায়ে আমরা এই স্টেপগুলোর মাধ্যমে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব, আর প্রবলেম সলভে দেখা যায় কি কি আমাদের কাছে ডাটা দেয়া থাকে, আমরা কিভাবে কাজগুলো করতে পারি। তো চলো শুরু করা যাক আমাদের দ্বিতীয় ধাপ। তো প্রথমে দেখো আমাদের যে প্রশ্নটা ছিল যে একজন ব্যক্তি, আমরা প্রশ্নটা ভালো করে পড়বো কারণ যেহেতু এটা লিরিক্স দেয়া আছে, লিরিক্সের ভিতরে তোমার সব তথ্য দেয়া থাকবে। তো তোমার কাজ হচ্ছে এই তথ্যগুলো আইডেন্টিফাই করা, যে কি কি দেয়া আছে, কোন কোন জায়গায় তথ্যগুলো দেয়া আছে। তো একজন ব্যক্তি 500 টাকার ভিতর, প্রথম কথাটা কি 500 টাকার ভিতর, আমরা প্রথম কথাটা মার্ক করব। একজন ব্যক্তি 500 টাকার ভেতর কমপক্ষে 6খানা গামছা, কমপক্ষে 6খানা গামছা, কমপক্ষে 6খানা গামছা, মাইন্ড ইট, এবং কমপক্ষে 4খানা তোয়ালে, মানে মিনিমাম তার 6টা গামছা ও 4টা তোয়ালে কিনতেই হবে, মিনিমামটা কিনতে হবে। ওকে, প্রত্যেকটা গামছার মূল্য 30 টাকা এবং তোয়ালের মূল্য 40 টাকা, তোয়ালের মূল্য 40 টাকা। তো দেখো সবসময় যে চলক ডিফাইন করবা, তোমরা যে সিদ্ধান্ত চলকগুলো বাছবা, এটা লাস্টের দিকে দেয়া থাকে। প্রত্যেক প্রকারের কতখানা জিনিস এই জায়গাতে কিন্তু তোমাকে বইলা দেয়া আছে যে তুমি কয়টা জিনিস কিনবা। তো কয়টা জিনিস কিনবে এই কথাটা এখানেই বলা আছে যে তোমাকে কয়টা জিনিস কিনতে হবে। তো এখানে দেখো তো তোমাকে কয়টা জিনিস কিনতে হবে, কি কিনবা তুমি? স্যার আমি গামছা কিনবো, আমি তোয়ালে কিনবো, আমি গামছা কিনবো, আমি তোয়ালে কিনবো। তার মানে আমার সিদ্ধান্ত চলক কি হবে? স্যার আমার একটা সিদ্ধান্ত চলক হবে গামছা, আর একটা সিদ্ধান্ত চলক হবে তোয়ালের সংখ্যা, গামছার সংখ্যা এবং তোয়ালের সংখ্যা। ওকে, তুমি যদি এক্স এবং ওয়াই দ্বারা গামছা এবং তোয়ালেকে ডিফাইন করো, দেন তোমার যে পজিশনটা আসবে সর্বাপেক্ষা বেশি সংখ্যক, তার মানে তোমাকে জেড ম্যাক্স বের করতে বলছে, সর্বাপেক্ষা বেশি সংখ্যক জিনিস কিনতে পারবেন। তো তোমার জেড এর মান কি? জেড এর মান হচ্ছে গামছা এবং তোয়ালের সংখ্যার সমষ্টি, গামছা এবং তোয়ালের সংখ্যার সমষ্টি বের করতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা একটু প্লট করি, প্রশ্নটা যদি পড়তে পারি, গানের লিরিক্স গুলো যদি বুঝতে পারি লাইন বাই লাইন, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো চলো দেখি আমরা কি আছে। সিদ্ধান্ত চলক, মনে করি কি বলতো, সিদ্ধান্ত কিসের উপর নিব, কোন কোন বিষয়ের উপর? স্যার সিদ্ধান্ত নিব গামছার সংখ্যা এবং তোয়ালের সংখ্যা। মনে করি গামছার সংখ্যা এক্স এবং তোয়ালের সংখ্যা ওয়াই, গামছার সংখ্যা এক্স এবং তোয়ালের সংখ্যা ওয়াই আমরা মনে করে ফেললাম। ওকে, আচ্ছা, মনে করার পর আমরা যখন এটা মনে করে ফেলছি, তারপর আমরা দেখি উদ্দেশ্য ফাংশন কি হবে? উদ্দেশ্য ফাংশন জেড ম্যাক্স এবং গামছা এবং তোয়ালের সংখ্যা সমষ্টি, এরকমটা আপনি বলছেন। এরপর শর্ত বা সীমাবদ্ধতা, কমপক্ষে কথা তোমার মানে কি? তুমি কি 6টার নিচে গামছা কিনতে পারবা? না স্যার, আমি 6টার নিচে গামছা কিনতে পারবো না, আমাকে মিনিমাম 6টা গামছা কিনতে হবে। মানে কি 6টা বা তার থেকে বেশি কিনতে হবে, 6টা বা তার থেকে বেশি কিনতে হবে, 6টা বা তার থেকে বেশি কিনতে হবে। তো এই কন্ডিশনটা কি দাঁড়ায়? আমরা দেখতে পাই যে এক্স এর যে মানগুলো আছে, তথা আমার গামছার সংখ্যা 6টার সমান বা তার থেকে বেশি এবং তোয়ালের সংখ্যা 8টার সমান বা তার থেকে বেশি। মানে আমাদের একটা শর্ত কি, গামছার সংখ্যা দিয়ে একটা শর্ত এবং তোয়ালের সংখ্যা দিয়ে আরেকটা শর্ত। তারপরে পরবর্তী কন্ডিশনটা কি, যে গামছার মূল্যের সাথে যে কন্ডিশনটা, সেটা কি, যে একটা গামছার দাম কত? একটা গামছার দাম 30 টাকা। তো 6টা গামছা কি বলে, তোমার এক সংখ্যক গামছার দাম কত? স্যার 30x। আচ্ছা, তোয়ালের দাম কত? একটা তোয়ালের দাম কত? স্যার 40 টাকা। ওয়াই সংখ্যক তোয়ালের দাম কত? স্যার 40y। এই যে দুটার দাম আছে 30x প্লাস 40y, এই মানটা কোন রেঞ্জের ভিতর থাকতে হবে?
স্যার 500 টাকার ভিতর থাকতে হবে, কারণ প্রশ্নে বলা আছে আমাকে 500 টাকার মধ্যে বাজারটা শেষ করতে হবে। তো বাজেট আমার 500 টাকা, 500 টাকার ভিতরে আমাদের কাজ করতে হবে। তাই দেখো 30x plus 40y less than equal 50। এটা যদি আমি একটু শর্ট করি, শূন্যগুলো যদি বাদ দিই তাহলে কি হয়, 3x plus 4y less than equal 50। আমরা একটা করে শূন্য ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, আর আমাদের একটা কমন কনসেপ্ট কি ছিল, আমরা বলে রাখছিলাম যে কি বলে যুগাশ্রী প্রোগ্রামে x এর মান সবসময় x y এর মান প্রথম কোয়াড্রেন্টের ফার্স্ট কোয়াড্রেন্ট, সুতরাং কি সবগুলো গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। এই যখন অবস্থা, এখন আমাদের এই যে শর্তগুলো আছে এই শর্তগুলো কোথায় প্লট করব, যেহেতু একটা মডেল ক্রিয়েট করব, আমরা মডেল বানাবো, মডেলের মাধ্যমে সলভ করব, আমরা একটা মডেলিং করব একটু। তো মডেলিং করার জন্য আমাদের প্রথমেই যে অসমতাগুলো পাইলাম এই অসমতাগুলোকে সমতা ধরে ফেলতে হবে। তার মানে স্যার আমরা কোথায় যাইতেছি, তার মানে স্যার আমরা যাইতেছি টোটালি আমাদের অসমতার গ্রাফে, যেটা আমি গত ক্লাসে তোমাদের করাইছি যে অসমতার গ্রাফ কখন কিভাবে কাজ করে, ওই জিনিসগুলো এখন আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো চলো প্রথম কি আমরা প্রথমে সমতা ধরতে হয়, অসমতাগুলোকে আমি সমতা ধরলাম, এটাও সমতা ধরলাম, এখানে আমার ওইটার সমীকরণটা। আর যখন আমার x plus by equals to c সমীকরণগুলো থাকে, সেই সমীকরণগুলোকে আমরা ছেদক আকৃতির সমীকরণে নিয়ে যাব। ছেদক আকৃতির সমীকরণ নিয়ে গেলে কি সুবিধা বলো দেখি, স্যার আমি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে ওই বিন্দুগুলা পেয়ে যাব। আমরা দেখতে পাইতেছি আমরা ওই ছেদক আকৃতির সমীকরণ নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরবর্তী ধাপ আমরা একটু বোর্ডটা মুছাই দিব, আমরা পরবর্তী ধাপে দেখবো আমাদের কি কাজ আছে। ঠিক আছে, কাজগুলোর জন্য এই ধাপের থেকে আমরা কি কি শিখছি বাচ্চারা, স্যার এই ধাপের থেকে আমরা পাইলাম আমাদের x এর মান 6, y এর মান 4, এবং এই হচ্ছে আমাদের গ্রাফের কন্ডিশন। যদি x অক্ষের ছেদক থাকে তার মানে কি এটা 50/3 0 আর 0.25/2 বিন্দুতে ছেদ করে। আর আমরা জানি যে কোনো দুইটা বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে একটা সরল রেখাকে গ্রাফে প্লট করা যায়। তো এই যখন অবস্থা আমরা একটু গ্রাফটা দেখে নিই এবং সাথে সাথে দেখে নিব আমাদের বাকি হিসাবগুলা যে আছে বাকি হিসাবগুলা কি আসে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা একটু মনে করে দিই তোমাদের, এইখানে অ্যাকচুয়াল সমীকরণটা কি ছিল, স্যার x গ্রেটার দ্যান ইকুয়াল 6, y গ্রেটার দ্যান ইকুয়াল 4, আর এই মানটা ছিল কি যে 3x plus 4y less than equal 50। এই মানগুলো আমার ছিল, জানা ছিল। তো এই অসমতাগুলোকে এখন আমরা গ্রাফে প্লট করব। প্রথমে x = 6 আছে, আমরা একটা কাজ করি, লাইক আমরা একটু দ্বিগুণ করে গ্রাফটা স্কেলটা দ্বিগুণ নিয়ে নিই। x অক্ষ ও y অক্ষে 2 ঘর ইকুয়ালস টু 1 একক। আমরা স্কেলটা ঠিক করে নিলাম, 2 ঘর ইকুয়ালস টু 1 একক। তার মানে কি যখন 6 থাকবে তাকে দ্বিগুণ করে দাও, 12 ঘর তোমরা নিবা। যখন 4 থাকবে তখন তোমরা 8 ঘর নিবা। তো দেখো দেখি 12 ঘর কোথায় আছে, এই আমার 6, আমি যদি এইখানে প্লট করি তার মানে এইখানে আমার প্লট হবে 12 এর মান। আর যদি আমরা দেখি 4 আছে, 4 মানে কত 8, 4 মানে কত, আমরা যখন এই কাজটা করব সাথে সাথে আমরা রেখাটা এঁকে ফেলবো, তা না হলে আমাদের ভুল হওয়ার পসিবিলিটি বাড়ে। আমরা রেখাটা এঁকে ফেলবো, চলো বাচ্চারা আমরা রেখাটা আঁকি। 10 12 এইখানে না, এই যে এইখানে 12 ঘরে আমাদের 6 পাবলিশ হবে। রেখা আঁকার সাথে সাথে দুইটা কাজ মনে রাখবা, দুইটা কাজ সাথে সাথে করে ফেলতে হবে, যে এর দিক দেখাইতে হবে এবং সমীকরণ নাম্বার দেখাইতে হবে। সমীকরণ নাম্বার কত স্যার, এটা 4 নং সমীকরণ, এটা 4 নং সমীকরণ। আমরা সমীকরণ নাম্বার দেখাই দিলাম এবং দিক দেখাবো, তার মানে কি -6 গ্রেটার দেন 0। গত ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলছি কিভাবে দিক দেখাইতে হয়। কথা সত্য না মিথ্যা, স্যার কথা মিথ্যা। যদি মিথ্যা হয়, যে পাশে সরলরেখার যে পাশে মূল বিন্দু আছে তার বিপরীত পাশের সকল বিন্দুর জন্য সত্য, তার মানে এই পাশ এবং এই পাশের জন্য সত্য। আরেকটা খুব সুন্দর কন্ডিশন আছে, x এর মান অলওয়েজ পজিটিভ, y এর মান অলওয়েজ পজিটিভ। আমরা এটাও দেখাই দিব, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট আমাদের নাটক সিনেমাটা যাই হয় হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা দিক দেখাই ফেলছি, 4 নং সমীকরণ ডান। এটা আমাদের 4 নং সমীকরণ ছিল। ওকে, এরপরে আমাদের কি আছে, y = 4, তার মানে কত ঘর 8 ঘর। 8 ঘর কোথায় আছে, এই জায়গায় আমাদের 8 ঘর আছে। তো x অক্ষের সমান্তরাল রেখা আঁকো তো বাচ্চারা, x অক্ষের সমান্তরাল রেখা আঁকো, এই আমাদের x অক্ষের সমান্তরাল রেখা, y = 8 ঘর। ওকে, এটা আমরা কি করব, আমরা এখন সাথে সাথে সমীকরণ নাম্বার দিব। স্যার এটা আমাদের 5 নাম্বার সমীকরণ এবং দিক কোন দিকে হবে, আবারও -4 গ্রেটার দেন 0, -4 গ্রেটার দেন 0। কথা সত্য না মিথ্যা,
কথা সত্য না মিথ্যা? স্যার কথা মিথ্যা। যদি মিথ্যা হয় সরলরেখার যেই পাশে মূল বিন্দু আছে তার বিপরীত পাশের সকল বিন্দুর জন্য সত্য, এই পাশের এবং এই পাশের বিন্দুর জন্য সত্য। ওকে, তো নেক্সট আমরা প্লট করব আমাদের 50/3। তো 50/3 কে যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি, ক্যালকুলেটর একটু ইউজ করো, যে 50 একটু ক্যালকুলেটর করতো সবাই, 50/3 বলো তো কত আসে? স্যার 16 সামথিং। তো তুমি এটা কাজ করবা কি 2 দ্বারা গুণ করে দিবা, কারণ যেহেতু আমার 2 ঘরের স্কেল, তার মানে 33 ঘরের থেকে একটু বেশি। তো আমরা 33 ঘর দেখবো, এইখানে 10, এইখানে 20, এইখানে 30, 1 2 3, 33 এর থেকে একটু বেশি, তার মানে এই জায়গায় আমার একটা বিন্দু আছে। আচ্ছা, আমরা কিন্তু এটা স্কেলের জন্য কাজটা করছি, এরকম বাড়ায় আনিছি স্কেলের জন্য। তোমার যদি স্কেল ভিন্ন নাও তাহলে গ্রাফটা একটু দেখতে অন্যরকম হইতেই পারে। নেক্সট আছে কত? 25/2, তার মানে কত? 12.5। 12.5 এর যদি আমরা 2 দ্বারা গুণ করি 25 ঘর, তো এইখানে আছে 10, এইখানে আছে 10, এইখানে আছে 5। আবার একটু চেক দিয়ে নাও তো সবাই বাচ্চারা, যে 10 20 25, 25 ঘর। তো আমরা এখন এখানে কি করব? রেখাটা এঁকে ফেলবো। এইখান থেকে আমরা রেখাটা আঁকবো, এই আমাদের রেখা, এই আমরা রেখাটা এঁকে ফেললাম। তো এই রেখাটা যদি আঁকি তাহলে এটা দিক কোন দিকে হবে? যে আমরা দেখতেছি লাস্টে কত আছে? -50 যদি মূল বিন্দু বসাই, -50 লেস দেন ইকুয়াল 0। কথা সত্য না মিথ্যা? স্যার এই ক্ষেত্রে ঘটনা সত্য, এই ক্ষেত্রে ঘটনা সত্য। তো ঘটনা যদি সত্য হয়, কাহিনী যদি সত্য হয়, দিক কোন দিকে হবে? স্যার মূল বিন্দুর দিকে, যেদিকে সরলরেখার মূল বিন্দু আছে সেই দিকে আমাদের দিক নিতে হবে, এই আমাদের মূল বিন্দুর দিকে। শেষ। তো এখন যদি আমি জাতির কাছে একটা প্রশ্ন রাখি, বলো দেখি এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করে, এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করে এরকম এরিয়া কোনটা? এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করে এরকম এরিয়া কোনটা? যেই জায়গার ভিতর, মানে তোমার যে বললাম না সুবিধাজনক অঞ্চল বা ফিজিবল রিজিয়ন বলো, বা তোমার অনুকূল এলাকা বলো, অনুকূল সমাধান অঞ্চল বলো, কোনটা সেই অঞ্চলটা? যে জায়গার ভিতর তিনটা সমীকরণেই তোমার বৈশিষ্ট্য আছে। তো আচ্ছা চলো আমরা একটু মজা করে শিখি। তো দেখো আমার এখানে কয়টা সেক্টর অন করছে, কয়টা সেক্টর অন হয়? এই একটা সেক্টর, 1 2 3, এটা তোমাদের লেখা লাগবে না, তোমাদের বোঝানোর স্বার্থে আমি লিখতেছি যেন তোমরা খেয়াল বুঝতে পারো। 4 5 6 এবং লাস্টলি 7, এই রেখাগুলো এরকম 7টা অঞ্চল তৈরি হয়েছে। চলো প্রসেস এলিমিনেশনের মাধ্যমে আমরা একটা একটা বাদ দিই। এই যে আমার 1 নাম্বার ধাপটা আছে, 1 নাম্বার ধাপ দেখো, এই আমার 5 নাম্বার শর্ত সিদ্ধ করে না, যেহেতু 5 নাম্বার শর্ত সিদ্ধ করে না সুতরাং 1 হতে পারবে না। সেম ওয়েতে এই 5 নাম্বার শর্ত 2 নাম্বারকেও সিদ্ধ করে না, 3 নাম্বারকেও সিদ্ধ করে না। কেন? কারণ সরলরেখা উপরের দিকে, তাই নিচের অঞ্চলগুলো কোনোভাবেই হবে না। তার মানে 1 2 3 কোনো অঞ্চলেই হওয়া সম্ভব না, 1 2 3 কোনো অঞ্চলেই হওয়া সম্ভব না। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি তোমাদের কাছে প্রশ্ন করি 1 2 3 কোনো অঞ্চলে তোমার উত্তর হওয়া সম্ভব না। এখন আমরা আসি 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার এরিয়াটা, 4 নাম্বার এরিয়া দেখতেছি এটার জন্য সত্য, এটার জন্য সত্য, কিন্তু আমাদের যে এটা কত নাম্বার সরলরেখা আছে? এটা আমাদের 6 নাম্বার সরলরেখা। 6 নাম্বার সরলরেখার জন্য কি সত্য? না স্যার, সরলরেখা 6 নাম্বার সরলরেখা তো নিচের দিকে, এই 4 নাম্বার এরিয়াও সত্য না। 5 নাম্বার আর 6 নাম্বার এরিয়ার ক্ষেত্রে দেখি আমাদের যে 4 নাম্বার সরলরেখাটা এই পাশে, তার মানে এই যে পাশটা আছে এই পাশটা গ্রহণযোগ্য না, এই পাশটাও গ্রহণযোগ্য না। তার মানে একমাত্র থাকে কোন পাশটা? একমাত্র থাকে আমাদের 7 নাম্বার পাশ। এই 7 নাম্বার পাশটা দেখো, এদিকের জন্য সত্য, এদিকের জন্য সত্য, এদিকের জন্য সত্য। আমি বলছিলাম কি, যদি একটা আবদ্ধ এরিয়া নির্দেশ করে, যদি একটা আবদ্ধ এরিয়া নির্দেশ করে, তবে সে কি নির্দেশ করে বলো দেখি? সে একটা বহুভুজ নির্দেশ করবে। তো আমি একটু স্ক্রিনটা, আমি তোমার বোর্ডটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের বোঝার জন্য। 4 5 হাবিজাবি আমরা এগুলা সব ক্লিয়ার করে দিই। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা 4 5 সব ক্লিয়ার করে দিই। এগুলা ক্লিয়ার হবে, এগুলা ক্লিয়ার হবে, এগুলা ক্লিয়ার হবে, এগুলা ক্লিয়ার হবে। বোর্ডটা একটু সুন্দর হোক। এটাও ক্লিয়ার হবে কারণ আমরা দিক আগে দেখা দিচ্ছি। এইটাও ক্লিয়ার। আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করে দিলাম, আমাদের সমাধান অঞ্চলটা দেখতে পাচ্ছি। তার মানে আমরা সবাই মোটামুটি ক্লিয়ার যে আমাদের সমাধান কি, যে মাঝখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাই আমাদের কি সমাধান অঞ্চল। তো এই যে ত্রিভুজটা সমাধান অঞ্চল আছে, আমাদের যে ওই সমাধান এলাকা আছে, সমাধান এলাকার যে কোণাগুলো আছে, আমি বলছিলাম কোণাগুলাই কি গঠন করতে হবে? কৌণিক বিন্দু। তার মানে এটা আমার একটা কৌণিক বিন্দু,
এইটা আমার একটা কৌণিক বিন্দু, এইটা আমার একটা কৌণিক বিন্দু, এবং এইটা আমার একটা কৌণিক বিন্দু। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই কৌণিক বিন্দুগুলা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই কৌণিক বিন্দুগুলা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো কিভাবে স্থানাঙ্ক নির্ণয় করব? এই স্থানাঙ্ক নির্ণয়ের পদ্ধতিটির ক্ষেত্রে সবাই মনে রাখবা, সবাই খাতায় একদম বোল্ড করে নোট করে রাখো যে স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে, এই কৌণিক বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে গ্রাফ দেখে স্থানাঙ্ক নির্ণয় করব না। গ্রাফ থেকে স্থানাঙ্ক নির্ণয় করব না, বরং সমাধান বা ক্যালকুলেটরের মাধ্যমে ছেদ বিন্দু বা ওই ছেদ বিন্দুগুলো নির্ণয় করব বা কৌণিক বিন্দুগুলো নির্ণয় করব। তো স্যার ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করব? ক্যালকুলেটরের মাধ্যমে যেভাবে করবা তার জন্য শর্টকাট মেথড আছে, আমি অলরেডি শর্টকাট ক্লাস নিয়ে ফেলছি। তারপর যে শর্টকাট ক্লাসটা করো নাই, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, শর্টকাট ক্লাসটা করে নিবা, ওই কিভাবে দুইটা সরলরেখার ছেদ বিন্দু বের করতে হয়। তো ওইখানে আমরা ছেদ বিন্দুগুলো বের করা শিখাই দিছি। তো আমরা এই কৌণিক বিন্দুগুলো এখন মার্ক করে দিব, কি কি কৌণিক বিন্দু আছে আমাদের, লাইক আমি মার্ক করব, পরবর্তী দেখি কি কি মার্ক করা যায়, ঠিক আছে? তো এখন দেখো আমরা বিন্দুগুলা কি পাই, আমি তোমাদের জন্য একটু বিন্দুগুলা বের করে রাখছি। তোমরা কিভাবে বের করবা? ক্যালকুলেটরের মাধ্যমে। ক্যালকুলেটর প্রসেস কিভাবে দেয়া আছে? ক্যালকুলেটর প্রসেস ডেসক্রিপশনে দেয়া আছে, লিংক দেয়া আছে, অলরেডি একটা ভিডিও দেয়া আছে কি করে ছেদ বিন্দু বের করতে হয়। তো চলো এই অবস্থায় যদি আমরা দেখি আমাদের এ একটা বিন্দু 6,4। তো এ বিন্দুটা কোথায় আমি একটু দেখায় ফেলি। আমাদের 6,4 বিন্দুটা হচ্ছে এইটা, এই হচ্ছে আমাদের এ বিন্দু। তো বলো এ বিন্দুতে, এই যে আমাদের এ বিন্দু আছে 6,4, আমরা সমাধান করে বের করলাম বা গ্রাফ থেকেও বের করা যায়, এই যে সমাধান বের করলাম, এই এ বিন্দুতে জেড এর মান কত? জেড মানে কি? x প্লাস ওয়াই। তার মানে কি লিখবা তুমি? 6 প্লাস 4 ইকুয়ালস টু কত? 10। 6 প্লাস 4 ইকুয়ালস টু কত? 10। এ বিন্দুতে জেড এর মান কত? 10। এখন আসো আমাদের বি বিন্দু। বি বিন্দু কোনটা জানো? বি বিন্দু হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের সেই বি বিন্দু। তো বি বিন্দু স্থানাঙ্ক এখানে আসছে কত? 34 বাই কত? 3 আর 4। এখন বলো, তোমাদের যদি প্রশ্নটা করি যে স্যার দোকানের কাছে গিয়ে বললা যে দোকানি ভাই আমাকে 2.5টা গামছা দেন, বা দোকানি ভাই আমাকে 1.5টা তোয়ালে দেন, বা আমাকে অর্ধেকটা শাড়ি দেন। তো দোকানি তোমাকে বলবে যে আচ্ছা ভাই শুনেন, পাবনার রাস্তাটা ওইদিকে, তো মেন্টাল হসপিটাল দিকে আপনার যাওয়াটা জরুরি দরকার। তো তার মানে কি, যেটা বুঝাইতে চাইতেছি মুদ্রা কথা, সেটা হচ্ছে যে গামছা, তোয়ালে, এরকম বস্তুবাচক যে জিনিসগুলো আছে, জিনিসগুলো ফ্র্যাকশন পাওয়া যায় না। যেগুলো ফ্র্যাকশন পাওয়া যায় ওইগুলো আমরা ফ্র্যাকশন রেখে কাজ করতে পারবো। এখন যদি বলি তোমাকে 2.5টা টিভি আনতে বা 1.5টা টিভি আনতে, তুমি কি টিভি আনতে পারবা? টেলিভিশন আনতে পারবা? পারবা না। বা 1.5টা মুরগি আনতে, মুরগি লালন পালন করতেছে, মুরগির সংখ্যা কি 1.5 হইতে পারে? পারবে না। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখা লাগবে। তার মানে কি, এখানে 34/3 যে বিষয়টা আছে এটা আমি নিতে পারবো না। তো এইখানে যদি 34/3 হয়, আমি একটু কালো কালিতে দেখাচ্ছি, দেখো এইখানে যদি আমাদের 34/3 হয়, আমি দুইটা কাজ করতে পারি। কি কি? স্যার আমি এক ঘরে এদিকে আগে আসতে পারি, এইখানে আগে আসতে পারি, এক অক্ষের দিকে আগে আসতে পারি। কেন পিছনের দিকে যেতে পারবো না? মানে সামনের দিকে কেন যেতে পারবো না? কারণ সামনের দিকে গেলে কিন্তু আমি আমার রেঞ্জ থেকে বাইরে চলে যেতেছি, আমার যে সীমাটা আছে সীমার থেকে বাইরে চলে যেতেছি। আমার কিন্তু এই ত্রিভুজের ভিতরেই থাকতে হবে। তাই আমি বাম পাশে এক অক্ষের যে সমান্তরাল এক অক্ষের যে সমান্তরাল রেখাটা আছে তার বাম পাশে যদি আসি তাহলে দেখতে হবে এইখানে। তো এইখানে যদি আসি, বলো তো বাচ্চারা এখানে স্থানাঙ্কটা কত? তোমরা ইচ্ছা করলে স্থানাঙ্কটা বের করতে পারবা যে স্যার এখানে স্থানাঙ্ক তো 11 হয়। দেখো 3 11 33, একদম 11 কাছাকাছি হবে, এখানে হবে। স্যার একটু যদি স্লাইড যদি এক অক্ষ বরাবর সরেন তাহলে স্থানাঙ্কটা হয়ে যাবে কত? 33, এই 11 হয়ে যাবে। তো যদি এটা 11 হয় তাহলে তোমরা কিভাবে কাজ করতে পারো? তো একবার তুমি নিতে পারো 11/4, যে একটু তুমি কিন্তু তোমার রিজিয়নের ভিতরেই আছো, রিজিয়ন থেকে বাইরে চলে যাও নাই। যে এখানে যে তুমি এখানে যদি আমার লাইক 11.67 থাকতো, তারপর আমার 11 নেওয়া লাগতো। এখানে আমাদের যে ফ্র্যাকশনের রুলসটা সেটা কাটবে না, কারণ আমার এলাকার ভিতর থাকতে হবে, আমার যত ক্ষমতা এই এলাকার ভিতরে। ওকে, আরেকটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়। দেখো তুমি ওয়াই অক্ষ বরাবর একটু বাড়ায় দাও, ওই যে ওয়াই অক্ষ বরাবর 5 ঘর চাও, এখানে তোমার কি 5 দিলে কত হয়? 10 হয় না? তুমি যদি ওয়াই অক্ষ বরাবর 5 যাও, এখানে 10 যাও, তাহলেও কিন্তু তুমি কাজটা করতে পারো। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি তুমি 5 ঘর যাও, ওয়াই অক্ষ বরাবর 5 ঘর গেলে তোমার এক্স অক্ষ বরাবর দেখবা কত ঘর আসছো। এক্স অক্ষ বরাবর একদম সুন্দরভাবে দেখে ফেলবা, এক্স অক্ষ বরাবর তুমি আসছো 10 ঘর। তার মানে এই দুইটা প্রসেসে যাওয়া যায়, এই দুইটা প্রসেসে যাওয়া যায়, ঠিক আছে? এই দুইটা ঘটনাই সম্ভব।
তো এই বিষয়টা নিয়ে অনেকগুলা বইয়ের ভিতরে অনেকগুলা মায়ের আছে। তো তোমাদের সবচেয়ে বেস্ট ওয়েটা বলি, তুমি যেই কথাটা বললাম যে এক্স অক্ষ বরাবর শিফট হওয়া যায় আবার ওয়াই অক্ষ বরাবর শিফট হওয়া যায়, এই কথাটা বলবা, বইলা উত্তরটা এইভাবে লিখবা যে জেড কত হয়। তো বাচ্চারা বলো দেখি জেড কত হবে, হলে জেড কত স্যার 11/4, 11 + 4 কত হয়? 11 + 4 কত হবে স্যার? 15। আবার তুমি যদি 10 + 4 নাও, 10 + 4 কত হবে বলো তো বাচ্চারা? স্যার 15। তার মানে আমাদের মেইন মোট সংখ্যা কিন্তু 15 আসতেছে। তুমি 11টা গামছা 4টা তোয়ালে নাও বা 10টা গামছা 5টা তোয়ালে নাও, এখানে 5, 10টা গামছা 5টা তোয়ালে নাও, আমার গামছার সংখ্যাও ফুলফিল করতেছে, তোয়ালের সংখ্যাও ফুলফিল করতেছে, এতে কোনো প্রকার ঝামেলা নাই। তার মানে দুইটা উত্তরই সম্ভব। তোমরা আনসার পত্রে দুইটাই লিখবা যে হয় এইটা ইকুয়াল টু এটা হবে অথবা এটা ইকুয়াল টু এটা হবে। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, তার মানে আমি বলতেছি এখানে আমার যে 34/3 আছে, তো যদি এরকম ফ্র্যাকশন আসে আমার এই দুইটা কেসই কিন্তু গ্রহণযোগ্য। 11.11/4, 11 আর 4ও গ্রহণযোগ্য যেরকম, আর 10 আর 5ও সেম ওয়েতে গ্রহণযোগ্য। দেখো এটাতে যোগ করলে তোমার 15টা জিনিস আসতেছে মোট, এখানেও মোট 15টা জিনিসই আসতেছে। তো এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল রাখবা। এই দুইটা অ্যাঙ্গেল থেকে তোমাকে কোশ্চেনটা আনসার করা যায়, এই দুইটা অ্যাঙ্গেল থেকে তুমি প্রশ্নটার উত্তর দিতে পারবা। ওকে, তো পরবর্তী দেখি আমাদের আরেকটা বিন্দু আছে, সেটা হচ্ছে সি বিন্দু। সি বিন্দু কোনটা বলো দেখি? স্যার ত্রিভুজের এই কোণার বিন্দুটা সি বিন্দু বলে। ত্রিভুজের এই বিন্দুটাকে আমরা বলবো সি বিন্দু। এর স্থানাঙ্ক কত? 6, 8। আমরা কিভাবে বের করছি? ক্যালকুলেটর বের করছি। ক্যালকুলেটর কিভাবে বের করতে হয় আলাদা একটা ভিডিও আছে, তোমরা একটু দেখে নিবা কি করে ক্যালকুলেটরের সাহায্যে যে কোনো সমতা সমাধান করা যায়। ঠিক আছে, এখানে তুমি যদি করো 6 আর 8, 6 + 8 কত আসে? 6 + 8 আসে 14। 6 + 8 আসে 14। তো বলো দেখি সর্বাপেক্ষা কোথায় বের করতে পারো? স্যার সর্বাপেক্ষা 11টি গামছা ও 4টি, মানে বি বিন্দুতে। সর্বাপেক্ষা কোথায়? বি বিন্দুতে। সর্বাপেক্ষা 11টি গামছা ও 4টি তোয়ালে কিনলে, অথবা 10টি গামছা 5টি তোয়ালে কিনলে আমরা সর্বাধিক 15টি গামছা ও তোয়ালে কিনতে পারি। মোট 15টি গামছা ও তোয়ালে কিনতে পারি। এই ছিল আমার অঙ্ক। খুব সুন্দর ছিল না? মোট 15টি গামছা ও তোয়ালে কিনতে পারি। এইটাই ছিল তোমার সেই প্রশ্নটা, যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, আমাদের গান পদ্ধতি বা লিরিক্স পদ্ধতি, কিভাবে লিরিক্স দেয়া থাকলে কাজগুলা করতে হয়, কিভাবে লিরিক্স দেয়া থাকলে কাজগুলা করতে হয়। আশা করি সবাই অনেক ভালো বুঝছো, আশা করি সবাই অনেক ভালো বুঝছো। তো এটা 4 না, এটা 5। সবাই একটু রিপিট করে দেখবে, এটা 5 হবে, এটা 4 হবে, সরি এটা 4, নিচেরটা 5 হবে, এটা 5 হবে, আর যোগফল হবে 15। তো সবাই ক্লিয়ার? 10+, আচ্ছা 10+15টা কনফিউশন লাগতে পারে, আমি আবার এই জায়গাটা বুঝাইতেছি তোমাকে। দেখো তুমি যদি এখানে দুইটা কাজ করতে পারো, তুমি এখানে কয়টা কাজ করতে পারো? দুইটা। এক, তুমি এক্স অক্ষ বরাবর একটু বাম পাশে সরে আসলা, তাহলে তোমার স্থানাঙ্ক হয়ে গেল 11। আরেকটা, তুমি ওয়াই অক্ষ বরাবর একটু উপরে উঠে গেলা, তোমার তো মেইন কথা কি? মেইন কথা হচ্ছে সীমার ভিতর থাকা। তুমি যদি একটু উপরে উঠে যাও, মানে এখানে যদি এক ঘর উপরে উঠো, একটা রাউন্ড ফিগার নাও, মানে আমার তো পূর্ণ সংখ্যা নিতে হবে, নিচে নামতে পারবো না। নিচে নামলে কি হবে? নিচে নামলে আমাদের রেঞ্জ থেকে বের হয়ে যাব। তাই একটু উপরে উঠতে পারবো, আমার সীমার ভিতর উঠতে পারবো। যদি উঠি তাহলে আমরা দেখতেছি এক্স এর মান 10 আর ওয়াই এর মান 5। তো 10-5 হইলেও হয়, স্থানাঙ্ক 10-5 হইলেও হবে, স্থানাঙ্ক 11-4 হইলেও হবে। 11-4 হলে কি? তুমি হালকা বাম পাশে সরছো এক্স অক্ষ বরাবর, আর 10-5 এর ক্ষেত্রে কি? তুমি ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর মানটা একটা পূর্ণ সংখ্যায় নিয়ে গেছো। তো দুইটা অ্যাঙ্গেল থেকে উত্তরটা দেওয়া যায়। তোমরা দুইটা উত্তরই সাবমিট করবা, যে দুই ভাবেই করা সম্ভব। তাহলে আর কেউ প্রশ্ন করতে পারবে না যে এটা সঠিক বা ওইটা সঠিক। ক্লিয়ার বাচ্চারা? আমরা বোর্ডটা মুছে দিতেছি, আমাদের আরেক বাকি আছে, আমরা বোর্ডটা মুছে দিতেছি। আচ্ছা, তো অনেক সুন্দর একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটা যে পারবে এই অধ্যায়ের সব সমস্যা সে পারবে, কারণ এটাই সবচেয়ে কঠিন টাইপের অঙ্ক, যে গান পদ্ধতি যেটা আমরা বলি। এখন দেখো আমাদের যে প্রোটিন আর ইসের অঙ্কটা ছিল, প্রোটিন আর কার অঙ্ক ছিল বলতে কি? স্বেচ্ছারের যে অঙ্কটা ছিল। এই স্বেচ্ছার এবং প্রোটিনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি কাজ করব? স্বেচ্ছার এবং প্রোটিনের অঙ্কের ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে আমরা একটু ডাটাগুলো নিয়ে নিব। আমাদের সিদ্ধান্ত চলক কি দেওয়া আছে বলো? আমাদের সিদ্ধান্ত চলক, উদ্দেশ্য, ফাংশন এবং শর্ত বা সীমাবদ্ধতা। এবার তোমরা প্রশ্ন উত্তর বলবা, আমি তোমাদের সাথে আছি। এগিয়ে চলো তোমরা, আমি তোমার সাথে আছি। বলো দেখি এখানে কি কি ডাটা দেওয়া আছে, কিভাবে ডাটাগুলো দেওয়া আছে, কিভাবে প্লট করতে হবে। তো এখানে তুমি প্রথমে দেখবা তোমার প্রশ্নটার টেকনিক কোথায় দেওয়া আছে। তো এখানে প্রশ্নটা শেষ হয় নাই, প্রশ্নটা হচ্ছে কম খরচে কম খরচে কম খরচে চাহিদা পূরণ করা যায়। কম খরচে কিভাবে চাহিদা পূরণ করা যায়, আমি প্রশ্নটা মুখে বলে দিচ্ছি, একটু খেয়াল করে নাও।
কিভাবে সর্বনিম্ন খরচে তোমাদের টোটাল যে চাহিদাটা আছে চাহিদাটা ফিল আপ করা যায়, প্রোটিন এবং শ্বেতসারের চাহিদাটা ফিল আপ করা যায়। এখানে দুই প্রকারের খাদ্য আছে, হ্যাঁ তুমি নিতে পারো, মনে করো একটা ডাল আর একটা মাংস, এভাবে নাও, এটাও নিতে পারো, ডাল মাংস এভাবেও নিতে পারো, বা যেভাবে নাও। তো এখন তোমার কার কার উপর ডিসিশন নেওয়া লাগবে, তোমার ডিসিশনটা কার কার উপর হবে, এ প্রকারের খাদ্য বি প্রকারের খাদ্যের উপর, না প্রোটিন আর শ্বেতসারের উপর। এইটা এখন তোমাদের ডিসাইড করতে হবে যে কোন প্রকারের খাদ্যের উপর তুমি ডিসিশন নিবা। এখন তুমি কিন্তু দুই প্রকারের খাদ্য মিক্সড করে খাবা, তুমি দুই প্রকারের খাদ্য কিন্তু মিক্সড করে খাইতে হবে, ঠিক আছে? তো তুমি একটা কাজ করো, কাজটা হচ্ছে এরকম, ধরি এ প্রকারের খাদ্য খাবো x কেজি এবং বি প্রকারের খাদ্য খাবো y কেজি। এ প্রকারের খাদ্য x কেজি বা x গ্রামও নিতে পারো, যদি এটা গ্রামে প্রোটিনের প্রয়োজন গ্রামে যদি দেয়া থাকে, আমি একক দিয়ে নেই, গ্রামে দেয়া থাকবে, তুমি x প্রকারের খাদ্য খাবা x গ্রাম, y প্রকারের খাদ্য খাবা y গ্রাম, তখন তোমার আবার এটা কেজিতে কনভার্ট করতে হবে। তো তুমি যেভাবেই কাজ করো তোমার ওই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। ওকে, তো চলো দেখি আমরা প্রথমে সিদ্ধান্ত চলো কি, যে এ প্রকারের খাদ্য কি x, ধরি এ প্রকারের খাদ্য x গ্রাম বা কেজি, তুমি যেটাতেই নাও x কেজি নাও, কেজি। আর বি প্রকারের খাদ্য কি y কেজি, গ্রামে করো সমস্যা নেই, গ্রামে করো, গ্রামে করো, কেজি না গ্রামে করো, এটা x গ্রাম আর বি প্রকারের খাদ্য y গ্রাম, পরে আমরা লাস্টে গিয়ে কেজিতে কনভার্ট করে দিব। উদ্দেশ্য ফাংশন কি, আমি কত কম খরচে, মানে এ এবং বি জেড মিন কোথায় বের করব, জেড মিন বের করব, এ এবং বি এর সমষ্টি যাতে সবচেয়ে কম হবে কোথায়, এই যে x প্লাস ওয়াই যে আছে, এ প্রকারের খাদ্য এবং বি প্রকারের খাদ্যের সমষ্টি কোথায় কম হবে, কোথায় কম হবে এটা আমাদের দেখতে হবে। হ্যাঁ কম খরচ হবে, আমাদের ভুল লিখছি আমরা, একটু খরচ কম হবে, আমাদের উদ্দেশ্যটা কি খরচ কম করা। তো খরচের জন্য হিসাব করতে হলে আমার ফাংশনে খরচ অ্যাড করতে হবে। আমাদের যে উদ্দেশ্য ফাংশনটা হবে, দাম কি, এ প্রকারের খাদ্যের দাম কত 40 টাকা 40x, আর বি প্রকারের খাদ্য কত 50y। এই দুইটার যোগফল আমাদের কোথায় মিনিমাম হয়, এই দুইটার যোগফল কোথায় মিনিমাম হয় এটা আমাদের বের করতে হবে, জেড মিন কোথায় মিনিমাম পাওয়া যায়। এখন দেখি সীমাবদ্ধতাগুলো কি, কম পক্ষে প্রয়োজন এটা, তার মানে 8x প্লাস 12y গ্রেটার দেন ইকুয়াল, ন্যূনতম মানে মিনিমাম এটা আমার খাওয়া লাগবেই, এর বেশি খেলে সমস্যা নেই, আমাদের তো প্রোটিনের ঘাটতির যে বিষয়টা আছে আমরা এটা বিষয়টা বুঝি। তো প্রথম সীমাবদ্ধতা কি স্যার, প্রথম সীমাবদ্ধতা হচ্ছে আমরা লিখব যে স্যার 8x প্লাস 12y গ্রেটার দেন ইকুয়াল কত হবে বলো তো বাচ্চারা, গ্রেটার দেন ইকুয়াল 32, এটা আমাদের প্রথম শর্ত। দেন দুই নাম্বার কন্ডিশনটা কি বলো দেখি স্যার, দুই নাম্বার কন্ডিশনটা হচ্ছে আমাদের, দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে কি বলো তো বাচ্চারা, দ্বিতীয় কন্ডিশনটা কি, দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে 10x, এ প্রকারের খাদ্য খাইলা তুমি প্রোটিন শ্বেতসারের জন্য ইকুয়েশনটা বানাইতেছি, 10x প্লাস 6y, এটার মান কি হবে গ্রেটার দেন ইকুয়াল 22, গ্রেটার দেন ইকুয়াল কি হবে 22। তোমার এই দুইটাই শর্ত, আর কোনো শর্ত নাই। এবং আরেক শর্ত আছে, ওই যে কমন শর্ত x y দুইটাই কি হবে, x y দুইজনই গ্রেটার দেন ইকুয়াল 0 লিখতে হবে। তো এই ছিল শর্ত। সেম তোমরা গ্রাফ প্লট করবা, গ্রাফ প্লট করার পর অঙ্কটা সাবমিট করবা, যেভাবে গ্রাফ করাইছি গ্রাফের থেকে কৌণিক বিন্দু বের করবা, কৌণিক বিন্দু বের করার পর দেখবা কোন পয়েন্টে সবচেয়ে কম খরচ হয়, যে পয়েন্টে সবচেয়ে কম খরচ হবে সেটাই হবে আমাদের আনসার, মানে এত গ্রাম আমরা খাবো এটা। এই যে এখানে গ্রামের হিসাবটা আছে, তুমি এটা যদি গ্রামে কনভার্ট করতে চাও কি করবা বলো দেখি বাচ্চারা, এই যে কেজির হিসাবটা ছিল যদি গ্রামে কনভার্ট করতে চাও তাহলে কি করবা বলো তো স্যার, 40 সাথে যদি আমরা 1000 গুণ দিয়ে দিই, 1000 গ্রাম 1000 যদি গুণ দিয়ে দিই তাহলে গ্রামে কনভার্ট হয়ে যাবে x প্লাস 50, ও এটা তো কেজিতে মূল্য, তো তোমার এই 1 গ্রামের মূল্য কত, সরি এটা গুণ হবে না, 1 গ্রামের মূল্য যদি বের করতে চাও তাহলে তোমার কি করতে হবে বলো দেখি, 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। তুমি যদি এখানে 1000 দিয়ে ভাগ করে দাও, সরি আমি গুণ হবে না ভুল লিখে ফেলছি গুণ, আমার 1 গ্রামের মূল্য কত 1000 দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে গল্প শেষ, এইখানেও 1000 দিয়ে ভাগ করে দিলে তোমার গল্প শেষ, 1 গ্রাম x এর দাম পাই গেছো, y গ্রামের দাম পাই গেছো, টোটাল অঙ্কটা তোমরা এখন পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন আরো কিছু বর্ণনামূলক কাজ আছে, আমরা একটু বর্ণনামূলক কাজটা একটু তোমাদের জন্য দেখি। হ্যাঁ দেখো নিজে করো, এই প্রশ্নগুলো একটু করবা, তোমাদের বইয়ের ভিতর এইগুলা খুব সুন্দর করে দেওয়া আছে, তুমি একটু পড়ে নিবা। যুগাশ্রী প্রোগ্রাম কি, শর্ত ও সুবিধা, কি কি শর্ত ফলো করা লাগবে, কি কি সুবিধা আছে যুগাশ্রী প্রোগ্রামের। যুদ্ধক্ষেত্রে যুগাশ্রী প্রোগ্রামের ব্যবহার, অলরেডি আমরা জানি, কেন প্রশ্নটা করছি তোমরা বুঝতে পারছো, যে যুগাশ্রী প্রোগ্রাম সবচেয়ে প্রথম ব্যবহার করা হয় লার্জ স্কেলে, কোথায় ব্যবহার করা হয় সেটা হচ্ছে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তাই আমরা বলছি যুদ্ধক্ষেত্রে যুগাশ্রী প্রোগ্রামে কি কি ব্যবহার থাকতে পারে, এই প্রশ্নটা 2 মার্কের জন্য আসে। আরেকটা কথা আছে, পরিকল্পনাই হলো কাজের অর্ধেক। দেখো আমরা যে কাজটা করলাম, আমার কতটুকু সীমাবদ্ধতা সবকিছু অ্যানালাইসিস করলাম, এটা কি একটা প্ল্যান করা না? আমি যে কাজটা করবো এই কাজের একটা প্ল্যান করলাম, এই প্ল্যানটাই আমার মোট কাজের অর্ধেক, এই বিষয়টা ব্যাখ্যা করতে হবে। সবগুলা প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের সামনের পাঠে খুব সুন্দর করে দেওয়া আছে, তাই আমি এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। তো এই ছিল তোমাদের যুগাশ্রী প্রোগ্রাম, এবং এরই সাথে সাথে তোমাদের যুগাশ্রী প্রোগ্রাম শেষ। আগামী ক্লাস থেকে তোমরা যুগাশ্রী প্রোগ্রাম হোমওয়ার্ক সাবমিট করা শুরু করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।